আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা ভিডিও দিয়েছিলাম সাম্প্রতিক সময়ে যে চাইনিজ নৌবাহিনী 2039 সাল নাগাদ কতটা শক্তিশালী হবে, সে বিষয়ে ডিসকাশন করেছিলাম। তো অনেকে বলছিলেন যে ওদের যে রাইভাল আমেরিকান নৌবাহিনী তারা কতটা শক্তিশালী হবে 2039 সাল নাগাদ, তার সম্পর্কে একটা ভিডিও দেন। তো সেই ভিডিওটা এখন দেব। তো ছবিতে যেটা দেখতে পাইতেছেন এটা হলো চাইনিজ নৌবাহিনীর পুরোপুরি 2039 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনী না এটা। এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দেবো, সেটাকে ইমাজিনেশন করে বুঝতে পারবেন যে হ্যাঁ 2039 সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কতটা শক্তিশালী হবে, অর্থাৎ 2040 সালের পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কতটা শক্তিশালী হবে এবং কোন কোন জাহাজ থাকবে। এটা একদম বিগিনার যারা, তারা না দেখলেই পারেন, কারণ এখানে বেশ কিছু ইমাজিনেশন শক্তি দরকার হবে। তো যাই হোক, আমরা শুরু করি। আপনারা যে দেখতে পেতেছেন ইন্ডিপেন্ডেন্ট ক্লাস এবং ফ্রিডম ক্লাস, এগুলা করভেট জাহাজের সমতুল্য বা কিছুটা লাইট ফ্রিগেটের মতো যুক্তরাষ্ট্রের। চায়নার যে টাইপ 54 ফ্রিগেট আছে, যেটা 39 সাল পর্যন্ত চাইনিজ থাকবে, চায়নার 60টার মতো ফ্রিগেট থাকবে, 60-70টা। তো সেইগুলার সমতুল্য বলতে পারেন এগুলাকে। তো এগুলা মোটামুটি 20টা থাকবে। তো এগুলো খুব একটা বড় বিষয় না। যুক্তরাষ্ট্রে একটা নতুন ফ্রিগেট প্রোগ্রাম আছে, যেটা ডেস্ট্রয়ারের সমতুল্য। চাইনিজের যে টাইপ 52D শ্রেণীর ডেস্ট্রয়ার আছে, সেই ডেস্ট্রয়ার সমতুল্য একটা ফ্রিগেট প্রোগ্রাম আছে যুক্তরাষ্ট্রের। এটা হলো কনসালটেশন ক্লাস। এনে দেখা আছে একটা, কিন্তু 2030 সালে পাবে হলো একটা, অর্থাৎ 2030 সালে পাবে একটা, যেটা ইটালির সহযোগিতা তৈরি করতেছে। এর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের শিপইয়ার্ডের উৎপাদন সক্ষমতা খুবই বাজে। এখন যে উৎপাদন সক্ষমতা, তা দিয়ে চায়নার তো ধরা তো দূরের কথা, ওর ধারে কাছে যাইতে পারবে না ওই গতিতে আগাইতে থাকলে। কারণ ওদের যা এক্সিস্টিং যেগুলো আছে সেগুলা ওরা মানে মেনটেন করতে পারতেছে না, ছোটো হয়ে যাইতেছে নৌবাহিনী। কারণ ওদের শিপইয়ার্ডের সেই ক্যাপাবিলিটি নেই, না আছে মেনটেনেন্স করার ক্যাপাবিলিটি, না আছে উৎপাদন সক্ষমতা সেই অর্থে। কারণ কম্পিটিশনে নামতে হলে তো আপনার সেটা লাগবে। এই কারণে ইটালির সাথে কোলাবোরেশন করে একটা ফ্রিগেট বানাইতেছে, নাম হচ্ছে কনসালটেশন ক্লাস। 2040 সাল নাগাদ এই ধরনের 10টা ফ্রিগেট থাকবে। এখানে হলো আপনার 32টা ভার্টিক্যাল লঞ্চার থাকবে, যে বিভিন্ন মিসাইল এখানে পরিবহন করবে। আর আপনার 7,000 টন ডিসপ্লেসমেন্টের এই কনসালটেশন ক্লাস ফ্রিগেট থাকবে হলো 10টা 2040 সাল নাগাদ। কারণ 2030 সাল থেকে প্রতি বছরে একটা করে পাবে, এবং মোট প্ল্যান হলো 30টা তৈরি করা। সেই 30টা তৈরি করতে হয়তো 2050 সাল কাছাকাছি লেগে যেতে পারে, 45 সালে এরকম লেগে যাবে দেখবেন। তো 10টার মতো ফ্রিগেট হবে, বা ম্যাক্সিমাম হলে 12টা হতে পারে, এর বেশি নয়। আর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে জুমোল্ট ক্লাস, এগুলো হলো ক্রুজার। সেই ক্রুজার আছে আপনার কয়টা? 3টা, মাত্র 3টা আছে। যুক্তরাষ্ট্রের যে ট্রাইকন্ডোরোগা ক্লাস ক্রুজার আছিল, সেগুলোকে রিপ্লেস করার জন্য একটা প্রোগ্রাম নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, প্রায় 25-30টা তৈরি করবে। কিন্তু এইটার ডিজাইনে সিরিয়াস রকমের একটা সমস্যা দেখা দিছে, যেগুলা মানে ওশেন গোয়িং শিপ হইলেও বিভিন্ন আবহাওয়াগত কারণে এগুলো ভালো যুদ্ধ ক্যাপাবিলিটি অর্জন করতে পারবে না, আর কস্ট আকাশচুম্বী, যে কারণে 3টা উৎপাদন করে যুক্তরাষ্ট্র বন্ধ করে দিছে, এগুলো আর বাড়বে না, এবং এইগুলাতে ব্যাপক পরিমাণ ফায়ার পাওয়ার আছে। যুক্তরাষ্ট্রের যে ডেস্ট্রয়ার ফ্লিট কারেন্টলি যে দেখতে পাইতেছেন, আর্লে বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার আছে। ফ্লাইট 1 আছে 21টা, ফ্লাইট 2 আছে 60টা, ফ্লাইট 2A আছে 47টা সবচেয়ে বেশি, এবং ফ্লাইট 3 সবচেয়ে লেটেস্ট যেগুলা, সেগুলাতে আছে 60টা। মোরাললেস 80 থেকে 96টা করে ভার্টিক্যাল লঞ্চার আছে সবগুলাতে, এগুলাতে। আর এবং এগুলো হচ্ছে 9,000 টন ডিসপ্লেসমেন্টের ডেস্ট্রয়ার, এবং বেশ মডার্ন, 96টা ভার্টিক্যাল লঞ্চার এবং বেশ আধুনিক। কিন্তু এই ফ্লাইট 1 যেগুলো, এগুলার সেন্সর, ফ্লাইট 2 এগুলার সেন্সর এবং কোয়ালিটি এখন যথেষ্ট আধুনিক না। এগুলো আস্তে আস্তে রিপ্লেস করতে হবে, কারণ অনেক পুরনো হয়ে গেছে। তবে ফ্লাইট 2A এগুলার সেন্সরও অনেক ঘাটতি আছে রাডার সিস্টেমের দিক থেকে। এই কারণে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে চাইনিজ যে মডার্ন ফ্রিগেট আছে সেখানে গ্যান বেস, অর্থাৎ গ্যালিয়াম নাইট্রেট বেস রাডার ইউজ করে, সেখানে যুক্তরাষ্ট্র প্যাসিভ রাডারে পড়ে আছে, এক্সেপ্ট আপনার আর্লে বার্গের ফ্লাইট 3 ভেরিয়েন্ট। ফ্লাইট 3তে গ্যালিয়াম আর্সেনাল বেস আপনার রাডার ইউজ করে, তাও এক জেনারেশন পিছাইয়া। এখন কোয়ালিটি কীরকম সেটা হলো পরের বিষয়। কোয়ালিটি নিয়ে যুক্তরাষ্ট্র বেটার এইসব কথাবার্তা বলার সময় এগুলো না। রিসার্চ করতে হলে আপনাকে একটা মানে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, যে না একটা জেনারেশন আগায় আছে, এটাই হলো বাস্তবতা। তো ফ্লাইট 3তে যুক্তরাষ্ট্রের
মডার্ন রাডারগুলো আছে। তো এই কারণে যে ফ্লাইট 2 এগুলো আছে শুধুমাত্র, কারণ এগুলার বডি স্ট্রাকচার তো ভালো আছে, এগুলো রাডার রিপ্লেস করলে ফ্লাইট 3 মতো হয়ে যাবে এবং বেশ আধুনিক হয়ে যাবে। কিন্তু এই যে ফ্লাইট 1 এবং ফ্লাইট 2 এগুলো তো জাহাজের ফ্রেম স্ট্রাকচার ঠিক নাই, সেক্ষেত্রে এখানে আপগ্রেড করলে ওদের লস হবে। তো যুক্তরাষ্ট্রের মোটামুটি কতগুলো দেখতেছেন ডেস্ট্রয়ার আছে, এখানে আছে 21টা, এখানে আছে 60টা, 28টা, আর এখানে 50টার মতো ধরেন। তো সেখানে 50 আর 30 80টার মতো, 85টার মতো ধরেন আছে। তো বিশাল ব্যাপার স্যাপার, 85টা আছে ওলোগা ডেস্ট্রয়ার যুক্তরাষ্ট্রের। তো এই 85টা ডেস্ট্রয়ারের মধ্যে আপনার রিপ্লেস করবে এবং ফ্লিট আপগ্রেড আর হওয়া সম্ভব না আসলে সত্যি বলতে। 90টার বেশি কোনোভাবেই 2039 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে যাবে না। এখন এই ফ্লাইট 3গুলাই উৎপাদন করতে থাকবে, 2035 সাল পর্যন্ত উৎপাদন করবে। এরপরে এগুলোর উৎপাদন 40 সাল মধ্যে বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? যুক্তরাষ্ট্র নতুন একটা ডেস্ট্রয়ার প্রোগ্রাম হাতে নিয়েছে, কিছুটা কস্ট ইফেক্টিভ এবং মডার্ন। চাইনিজ যে 055 ডেস্ট্রয়ার আছে সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের আর্লেবার্গস ইউনিট ডেস্ট্রয়ার থেকে ডেস্ট্রয়ার হিসেবে বেটার। এখন তার সেন্সর বেটার হবে কিনা, অন্য কিছু বেটার হবে কিনা সেটা পরের বিষয়, এটা মানে আর্গুমেন্টের একটা আলোচনা, বিশাল ডিবেটের বিষয়, কতটা বেটার হবে না হবে, প্রত্যেকের যে ডকট্রিন সেটা আলাদা। তো সেই কারণে নতুন ডেস্ট্রয়ার প্রোগ্রাম যুক্তরাষ্ট্রে নিতে হয়েছে এবং সেই ডেস্ট্রয়ার প্রোগ্রামের আওতায় ওই সেম ডিসপ্লেসমেন্টেরই জাহাজ তৈরি করবে, কিন্তু ডিজাইন ফেজ এবং অন্য দিক থেকে মডার্ন হবে। এবং প্রথম জাহাজ আপনার 2030-এর পরে উৎপাদন করবে এবং 2034 থেকে 35 সালে প্রথম জাহাজ সার্ভিসে আসবে এবং প্রতি বছর যুক্তরাষ্ট্র ওই ধরনের একটা করে জাহাজ অ্যাড করবে, যেগুলোতে যে আর্লেবার্গস ইউনিট যে ডেস্ট্রয়ার আছে এগুলো একটা একটা করে রিপ্লেস হতে শুরু করবে। তো এক্সিস্টেন্ট ফ্লিট বাড়বে না, কিন্তু কোয়ালিটিতে বাড়বে। এবং নতুন ডেস্ট্রয়ার কেমন হবে সেটা যদি বলেন, যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা মানে অলরেডি পাবলিশ করছে সেখানে দেখা যেতেছে যে এই পুরনো ডেস্ট্রয়ার তো 96টা ভার্টিক্যাল লঞ্চার ভিএলএস ছিল আছে, কিন্তু নতুন ডেস্ট্রয়ারে হবে মাত্র 64টা ভিএলএস। এখন বলতে পারে 9000 টন ডিসপ্লেসমেন্টে 64টা ভার্টিক্যাল লঞ্চার কেন? এর কারণ হইতেছে এখন একটা ভার্টিক্যাল লঞ্চারে অনেক বেশি মিসাইল লঞ্চ করা যায়, সেক্ষেত্রে তাছাড়া ভার্টিক্যাল লঞ্চারের সাইজও বড় হইতেছে। চায়নার যে ভার্টিক্যাল লঞ্চার সেগুলো কিন্তু আকারে অনেক বড়। যুক্তরাষ্ট্রের যে আপনার যে ধরনের ভার্টিক্যাল লঞ্চার আছে মার্ক 41 এবং মার্ক 56, দুই ধরনের ভার্টিক্যাল লঞ্চার আছে, যেগুলোর সাইজ যেতটুকু তার থেকে চীনের ভার্টিক্যাল লঞ্চারের সাইজ বড়। কারণ চীন সেখানে বিভিন্ন ধরনের মিসাইল ইউজ করে, যুক্তরাষ্ট্রও করে, কিন্তু ওই সাইজ অফ মিসাইল চীনের মিসাইলগুলো বড়। যেমন YJ-21 একটা মিসাইল আছে চীনের, যেগুলোর রেঞ্জ মোটামুটি 1200 থেকে 1800 কিলোমিটার, হাইপারসোনিক মিসাইল, এন্টশিপ মিসাইল। তো ওই মিসাইলগুলো যুক্তরাষ্ট্রের এই ধরনের জাহাজে অ্যাড করতে পারবে না, ফিউচার হাইপারসোনিক মিসাইলগুলো। তো এক্সিস্টিং যে ভার্টিক্যাল লঞ্চার আছে সেগুলোকে চেঞ্জ করে ফেলতে হবে। তো চেঞ্জ করে ফেললে সাইজে বড় হয়ে যাবে, এই কারণে 64টা অ্যাড করবে, মানে ভার্টিক্যাল লঞ্চার অ্যাড করবে। আর ভার্টিক্যাল লঞ্চার বেশি অ্যাড করলে যে সবসময় ভালো তা না কিন্তু, কারণ ভার্টিক্যাল লঞ্চার বেশি থাকা মানে সার্ভিস অ্যাবিলিটি কমে যায় জাহাজের। যদি ধরেন 50টা ভার্টিক্যাল লঞ্চার থাকে, সেই জাহাজ যদি 1 বছরে 5 মাস সার্ভিস দিতে পারে, যেটার কম থাকবে 32টা থাকবে, সেটা দেখা গেছে 6 মাস সার্ভিস দেবে। এটা একটা এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারেন। তো এখানে ফায়ার পাওয়ার বাড়বে বরং কমবে না, এরকম ভাববে না যে 64 ভার্টিক্যাল লঞ্চার মানে ব্যাড, না, ইটস গুড। তো যাই হোক, সেগুলো হয়তো 2040 সাল নাগাদ যুক্তরাষ্ট্রের বহরে আশা করা যায় 7-8টার মতো অ্যাড হবে, যে নতুন ডেস্ট্রয়ার প্রোগ্রাম আছে। তো ওভারঅল যুক্তরাষ্ট্রে 39 সালে 85 থেকে 90টার মতো ডেস্ট্রয়ার থাকবে। এবং অ্যাম্ফিবিয়াস ফ্লিটে থেকে আমরা তাকাই, অ্যাম্ফিবিয়াস ফ্লিটে দেখতে পাচ্ছি এই যে সান অ্যান্টোনিও ফ্লাইট 0, মানে একদম বেসিক ভেরিয়েন্ট। এগুলা যুক্তরাষ্ট্র সাধারণত কী করে, যে ফ্লাইট 1, ফ্লাইট 2, ফ্লাইট 3 এইভাবে উৎপাদন করে, রাদার দেন চায়না যেভাবে তৈরি করে, যেমন ধরেন A, B ভেরিয়েন্ট বা C ভেরিয়েন্ট বা D ভেরিয়েন্ট এইভাবে উৎপাদন করে। মানে এটা কোনো সমস্যা না, আসলে ইউনিক জিনিসপাতি না, প্রত্যেকটা দেশের একটা রুলস যে ফ্লাইট 1 মানে বেসিক ভেরিয়েন্ট, তার থেকে একটু আপগ্রেড করে ফ্লাইট 2 এইগুলা। তো এইগুলা মোটামুটি অনেক বেশ পুরনো, 11টা আছে বর্তমানে, এবং ফ্লাইট 2 আছে 2টা, ফ্লাইট 1-এর আছে 2টা, ফ্লাইট 2-র আছে 6টা, আর এইগুলাও হার্ভসের ইয়াগুলা 4টা আছে,
তো যুক্তরাষ্ট্রের এমপিভিএস ফ্লিট বেশ স্ট্রং। আপনি যদি খেয়াল করেন 11টা, এখানে আছে 2টা, 13টা, 13 আর 6, 19টা আর 4টা, তার মানে 23টার মতো আছে, যেগুলা 23টা। এগুলার ডিসপ্লেসমেন্ট যদি আমাকে বলেন তাহলে চীনের যে 071 আছে, 071, 075 না, দুঃখিত, আমি আসলে এটা 071 হবে। 071 যে ভার্টিক্যাল লঞ্চারগুলো আছে, সরি, কি বলে, অ্যাম্ফিভিয়াস শিপগুলো আছে, সেইগুলোর ইকুইভ্যালেন্ট। তো চীনের আছে মাত্র বর্তমানে 8টা, এবং 2039 সালে হবে হলে আরও 8টা অ্যাড হয়ে 16টা হবে। সেখানে যুক্তরাষ্ট্রের এক্সিস্টেন্স আছে কটা, 23টা। এবং এই ফ্লিট খুব একটা বাড়বে না, এটা নিশ্চিত থাকতে পারেন, বরং এইগুলাকে সবগুলোকে রিপ্লেস করতে হবে। এগুলোর অবস্থা খুব খারাপ এখন, কারণ এগুলার তার ক্যাপাবিলিটি অনুযায়ী কাজ করতে পারতেছে না। ক্যাপাবিলিটি যদি 100% থাকে, সেইটা বর্তমানে নাইমা এসে মনে করেন 60 to 70%, এই 60-70% কাজ করতে পারে, আর 30% কাজ করতে পারে না পুরনো হয়ে যাওয়ার ফলে। তো ধরেন 25টার বেশি হবে না যুক্তরাষ্ট্রের এগুলো রিপ্লেস করার ফলে, তো 25টার মতো হবে। বিপরীতে চীনের আছে 16টা। তো স্টিল 2039 সালেও যুক্তরাষ্ট্রের একটা এজ থাকবে এদিকে। এবং ওয়ার্ফ ক্লাস এলএসডি, এটা হলো আপনার বলতে পারেন হেলিকপ্টার ক্যারিয়ার, এগুলো 7টা আছে। আর আমেরিকা ক্লাস এলএসডি আছে হলো আপনার বর্তমানে 5টা। তো 5, 7, 5, 12টার মতো আছে। 12টা হেলিকপ্টার ক্যারিয়ার চায়নার বর্তমানে আছে। তার মধ্যে এই যে ওয়ার্ফ ক্লাস, এই যে 7টা, এগুলাকে রিপ্লেস করতেছে আমেরিকা ক্লাস দিয়া। আমেরিকা ক্লাসের ডিসপ্লেসমেন্ট 50,000 টনের মতো, আর এইগুলো আপনার মোটরলেস 40,000 টনের মতো। তো চায়নার যে 075 হেলিকপ্টার ক্যারিয়ার আছে, তার থেকে এটা একটু পিছায়, এটা আবার চায়নার 075 থেকে একটু বেটার, কারণ এটা 50,000 টন। আবার 076 চায়নার আরেকটা হেলিকপ্টার ক্যারিয়ার আছে, এবং ওটা এয়ারক্রাফট ক্যারিয়ারও, মানে হাইব্রিড কাজ করতে পারে। তো যুক্তরাষ্ট্রের আমেরিকা ক্লাসও একটা হাইব্রিড ক্যারিয়ারই বলতে পারেন, কারণ এখানে F-35 বিমান উড়াইতে পারে, সেক্ষেত্রে হাইব্রিড ক্যারিয়ার। তো এইগুলোকে রিপ্লেস করবে, এবং এই সংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা নেই। এবং যুক্তরাষ্ট্রের যে ঘোষণা, সে অনুযায়ী 11টা এই ধরনের অপারেট করবে, এরকম একটা প্ল্যান আছে। ধরেন 12টাই করলো, তো 12টা এখানে আছে। বিপরীতে চায়নার কতটা থাকবে 39 সালে? চায়নার থাকবে হলো 076 থাকবে, মোরাললেস বলতে পারেন। ওখানে ছিল 4টা বা 5টা থাকবে, আর 076 থাকবে 4টা, 5টা বা 6টা। তো মোরাললেস 10টা 11টা চায়নারও থাকবে। ওই এমপিভিএস, এই যে ল্যান্ডিং হেলিকপ্টার ক্যারিয়ার বা হাইব্রিড ক্যারিয়ারের দিক থেকে চায়না এবং যুক্তরাষ্ট্র সমান অবস্থান থাকবে, বরঞ্চ কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়ে চায়না বেটার থাকতে পারে, কারণ চায়নার হাইব্রিড ক্যারিয়ার বেটার, 076 যেটা, ওটা। তো যাই হোক, এখানে একটা সিমিলার এজ থাকবে দুই কান্ট্রির মধ্যে। আর এয়ারক্রাফট ক্যারিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের, এখানে হলো যুক্তরাষ্ট্র আনবিটেবল। এখানে নিয়মিত শ্রেণীর 9টা এয়ারক্রাফট ক্যারিয়ার থাকবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে ডকট্রিন, সেখানে কংগ্রেসে একটা আলোচনা হয়েছিল কিছুদিন পূর্বে, যে ওরা সিদ্ধান্ত নিচ্ছে ওদের 11 এয়ারক্রাফট ক্যারিয়ার 11টার কম কখনোই নামাবে না, এর বেশি হতে পারে। কারণ ক্রমবর্ধমান যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমেরিকার হেজিমনি এটাকে ধরে রাখতে হলে ওদের অবশ্যই 11টার কম হওয়া যাবে না। তো নিয়মিত শ্রেণীর এয়ারক্রাফট ক্যারিয়ারকে রিপ্লেস করার জন্য চায়না সিদ্ধান্ত নিছে যে, চায়না না, যুক্তরাষ্ট্র, যে 4th ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করবে, যেগুলো ডিসপ্লেসমেন্টে সেম, কিন্তু ক্যাপাবিলিটিতে 20% বেটার। তো 4th শ্রেণীর একটা আছে অলরেডি, আর 2টা আপনার আন্ডার কনস্ট্রাকশন। এগুলা সার্ভিসে চলে আসবে 2039 সালের মধ্যে, বলতে পারেন 2035 সালের মধ্যে, 39 সালও লাগবে না, 35 সালের মধ্যে আরও 2টা সার্ভিস, অর্থাৎ 3টা সার্ভিসে চলে আসবে। এবং পর্যায়ক্রমে 2039 সাল পর্যন্ত আশা করা যায় এখানে আরও 2টা অ্যাড হবে, অর্থাৎ 5টা 4th ক্লাস ক্যারিয়ার থাকবে। আর এখানে 9টা, যে 9টা আছে, এখান থেকে 2টা রিপ্লেস যাবে। তো মোরাললেস বলা যায় যুক্তরাষ্ট্রের 39 বা 40 সাল পর্যন্ত 11 থেকে 12টা এয়ারক্রাফট ক্যারিয়ার থাকবে। আমার ধারণা 12টা এয়ারক্রাফট ক্যারিয়ার যুক্তরাষ্ট্রের থাকবে 2039 সাল পর্যন্ত, যেটা একটা ম্যাসিভ অবস্থান। এখানে চায়নার অবস্থা অনেক পিছায়া, কারণ চায়নার মাত্র থাকবে 60টা এয়ারক্রাফট ক্যারিয়ার, এবং সেখানেও 60টার মধ্যে সম্ভাবনা বেশি থাকবে আর কি। বর্তমানে যে 2টা নর্মাল এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, লিয়ংডিং এবং শাংডং,
ওই দুইটা তো এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্যাটাগরিতে পড়ে না, ওই দুইটা হলো পরে এই যে হেলিকপ্টার ক্যারিয়ারের, হাইব্রিড ক্যারিয়ারের এই ক্যাটাগরিতে। কারণ ওইগুলা 50-60 হাজার টন বা 70,000 টন ডিসপ্লেসমেন্ট হলে ওইগুলা স্কাই জাম্প এয়ারক্রাফট ক্যারিয়ার, এগুলা ক্যাটাগরিতে অনেক পিছায়া থাকে। তো প্রকৃত অর্থে এখানে একটা দুইটার পরিবর্তে একটা সক্ষমতায় যদি ধরেন, তাহলে যুক্তরাষ্ট্রের 12টার বিপরীতে চীনে থাকবে 6টা। এই পার্থক্য। কিন্তু ডেস্ট্রয়ারে যুক্তরাষ্ট্রের প্রায় কাছাকাছি অবস্থানে চলে যাবে চায়না, অন্য সব ক্ষেত্রেই প্রায় একটা সিমিলার অবস্থানে থাকবে। আর যে সাবমেরিন ফ্লিট, সেটাকে আমরা এখানে দেখাইতে পারতেছি না, তবে একদম ইজিলি বলে দেওয়া সম্ভব। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের দুই ধরনের সাবমেরিন অপারেট করে, একটা হলো নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন, একটা হলো ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। যুক্তরাষ্ট্রের কাছে 14টা বর্তমানে ওহিও ক্লাস নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আছে, 16টা করে বর্তমানে, ওরা 24টা বহন করতে পারে, কিন্তু একটা ডকট্রিন আছে, একটা চুক্তি আছে আন্তর্জাতিক, সেই অনুযায়ী 16টার বেশি মিসাইল একটা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন যেগুলো, ওগুলোতে বহন করতে পারবে না প্রত্যেকটা দেশে। এই কারণে 16টা করে মিসাইল বহন করে ওহিও ক্লাস। তো ওহিও ক্লাসকে রিপ্লেস করার জন্য যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কলম্বিয়া ক্লাস সাবমেরিন তৈরি করতেছে, 14টা তৈরি করবে, এবং 2040 সাল নাগাদ এই সাবমেরিনের সংখ্যা বাড়বে না, 14টাই তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র কলম্বিয়া ক্লাস। তো মোরাললেস আপনি ধরতে পারেন 14টাই থাকবে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন 2039 সালে, সংখ্যায় বাড়বে না, কারণ রিপ্লেস করবে, কোয়ালিটিতে বাড়বে। আর বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে 57টার মতো আপনার আছে নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন আছে, একটার নাম হচ্ছে লস অ্যাঞ্জেলেস ক্লাস, আর একটা হচ্ছে ভার্জিনিয়া ক্লাস। এই দুই শ্রেণীর দুইটাই মোটামুটি 25-30টা করে আছে এক একটা, মানে সিমিলার। লস অ্যাঞ্জেলেস ক্লাস একটু পিছিয়ে দুর্বল ক্যাটাগরির, আর ভার্জিনিয়া ক্লাস সেখানে আধুনিক। তো এটার মতো ফ্লাইট 1, ফ্লাইট 2 এরকম ভ্যারিয়েন্টগুলো আছে, ঠিক আছে। ওখানে ফ্লাইট না, আসলে ব্লক 1 ব্লক 2 আছে। তো ফ্লাইট 1 ফ্লাইট 2 একই কথা, নির্দেশনা একই দেয়। তো এখানে যুক্তরাষ্ট্রের একটা আপগ্রেড হবে, অর্থাৎ 57টা যে অ্যাটাক সাবমেরিন আছে এগুলা বাড়ানোর যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করতেছে এবং এটা করবে, কারণ ক্রমবর্ধমান যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রে আরও অ্যাটাক সাবমেরিন প্রয়োজন। দেখেন 57টা নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন আছে, দুনিয়ার আর কোনো দেশের নাই। সেকেন্ড পজিশনে আছে রাশিয়া, তাদের আছে 28টা অ্যাটাক সাবমেরিন, আর যুক্তরাষ্ট্র সেখানে 57টা। কোয়ালিটিতে যে রাশিয়া থেকে একটু হলেও যুক্তরাষ্ট্র বেটার, তো কোয়ালিটি বাদ দেন, মোরাললেস সিমিলারও যদি ধরি তাহলে 57টা আর 28টা। তবে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ওয়ার্ল্ডে সব কিছু ডমিনেট করা, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরও অ্যাটাক সাবমেরিন দরকার, কারণ যুক্তরাষ্ট্র একসময় একা 80টা নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন অপারেট করেছে, শুধু নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিনই। তো এইটা বুস্ট হবে, এবং এইটা বুস্ট হয়ে 2039 সাল নাগাদ আপনি ধরতে পারেন 65টার মতো সাবমেরিন যুক্তরাষ্ট্রের হবে। এবং যুক্তরাষ্ট্র নতুন সাবমেরিন প্রোগ্রাম নিচ্ছে, কিন্তু সেই প্রোগ্রাম 2040 সালের আগে কাজ শুরু হবে না, কারণ বাজেট ঘাটতি আছে ওদের। যুক্তরাষ্ট্রেরও বাজেট ঘাটতি থাকে, এটা অবাক হওয়ার কিছু নাই। তবে ওদের যে ভার্জিনিয়া ক্লাস ব্লক 6 ভেরিয়েন্ট আছে সেটা উৎপাদন শুরু হবে। মানে ভার্জিনিয়া ক্লাস অনেক আধুনিক একটা সাবমেরিন, ওটাকে ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 4 এবং এখন ব্লক 5 তৈরি করতেছে, ইন দ্য ফিউচারে ব্লক 6 তৈরি করবে। তো ওইগুলো বেশ আধুনিক সাবমেরিন, এবং আমার মতে বর্তমান পৃথিবীতে যত সাবমেরিন উৎপাদন হচ্ছে অ্যাটাক সাবমেরিন, তার মধ্যে সবচেয়ে আধুনিক সাবমেরিন হচ্ছে ভার্জিনিয়া ক্লাসের লেটেস্ট ভেরিয়েন্টগুলো। তো যথেষ্ট আধুনিক। কিন্তু সাবমেরিন সংখ্যা কেন বাড়াইতে হবে? কারণ চায়না এমন শিপইয়ার্ড তৈরি করছে ওদের, যেখানে বছরে 6টা সাবমেরিন, পারমাণবিক সাবমেরিন তৈরি করা যায়, যেখানে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ 2টা তৈরি করতে পারবে বছরে, সর্বোচ্চ। কিন্তু এখন পারে 1.5 থেকে 1.6, মানে 1.5টার থেকে একটু বেশি, 2টাও তৈরি করতে পারে না বছরে। তো একটু গতি দিলে সেখানে 2টা তৈরি করবে, আর সেখানে চায়না প্রতি বছরে যদি 6টা তৈরি করে কোথায় চলে যাবে খেয়াল করছেন? হ্যাঁ, তো এই কারণেই 2039 বা 40 সালে চায়নার 50টা নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন থাকবে। সেখানে যুক্তরাষ্ট্রের 57টা যদি থাকে, তাহলে যে ওদের হেজিমনি, যে পাওয়ার, সেটা তো চলে যায়, কারণ 28টা আছে এদিকে রাশিয়ার কাছে, রাশিয়া তো ওর এনিমি, তাই না? তো রাশিয়া এনিমি হলে 2টা অ্যাড করেন, 50 আর 30, মানে 28, মোটামুটি 30টাই ধরেন, রাশিয়ারও বাড়বে, কারণ রাশিয়াও বাড়াইতেছে, তো 80টা। তো যুক্তরাষ্ট্রের 57টা থাকলে কীভাবে চলে? এখন বলতে পারেন যুক্তরাষ্ট্র তো মিত্র আছে, যেমন ফ্রান্স, ব্রিটেন, ওদেরও তো নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আছে, বা ওই যে অস্ট্রেলিয়াকেও পুশ করতেছে যাতে নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন তৈরি করে, অলরেডি চুক্তি হয়ে গেছে, ওরাও 12টা তৈরি করবে। তো 12টা তৈরি করলেও কি, যুক্তরাষ্ট্র ওদের হলো 12টা, অস্ট্রেলিয়ার, ফ্রান্সের আছে হলো 6টা, আর ব্রিটেন আছে 7টা, 7 আর 6 কত, 13, 13 আর 12
তো মোটামুটিভাবে 25টা। তো 25 আর 57 বা 60টাই আমি যদি ধরি, এখানে 2-1টা কমায় দিয়া 55 আর 25, 60, 70, 80টা তো সমান হইল। তো সমান হইলেও তো হয় না, আপনার হেজিমনি চালাইতে হলে আপনার বেটার পজিশনে থাকতে হবে। আর ফ্রান্স যে আজকে মানে যুক্তরাষ্ট্রের মিত্র থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, কোনো মানে 1%ও নিশ্চয়তা নেই। কারণ ফ্রান্সের সায়েন্সেস পোর একজন ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টের প্রফেসর একটা ইন্টারভিউতে বলতেছিল যে 10 বছর আগে ফ্রান্স যুক্তরাষ্ট্রের মিত্র ছিল, এখন ফ্রান্স আসলেই যুক্তরাষ্ট্রের মিত্র কিনা এটা নিয়ে প্রশ্ন করার মতো। কিন্তু আমার বিশ্বাস এবং অগ্রগতি দেখে আমার সাথে আশা করি ডিপ্লোমেসিতে যারা কাজ করেন তারা একমত হবেন যে আগামী 20 বছর পর ফ্রান্স উইল বিকাম আ চাইনিজ ফ্রেন্ড। ঠিক আছে, তো এরকম চেঞ্জ হবে, ভূরাজনীতিতে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। চায়নার শক্তি বাড়ার সাথে সাথে পৃথিবীতে একটা মানে যুদ্ধ তো এখন দেখেন না আপনারা, আমরাও দেখিনি, একটু ইতিহাস পড়ে টরে যতটুকু জানি। 1970-80 দশকে যে ইয়াটা দেখতেন, কি বলে শীতল যুদ্ধ, ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, তাতে তো যুক্তরাষ্ট্র ওখানে আমি মনে করি সোভিয়েত ইউনিয়ন ফাইট দিতে পারে নাই। কারণ চাণক্যর যে নীতি সেই মানে যদি আমি দেখি সেখানে ও একটা কথা বলছিল যে সামরিক শক্তি আসলে কোষাগার কত শক্তিশালী তার উপরে, অর্থাৎ আপনার কত অর্থ আছে তার উপরে ওলোকে ভিত্তি করবে সামরিক শক্তি হবে কিনা। পার্সেসিং পাওয়ার অফ মানি এটাও বিবেচনা করতে হবে। যুক্তরাষ্ট্রের পার্সেসিং পাওয়ার অফ ইকোনমি কিন্তু চায়নার থেকে ছোট, সেখানে চায়নার হলো আপনার 37 ট্রিলিয়নের মতো, সেখানে যুক্তরাষ্ট্রের পার্সেসিং পাওয়ার অফ ইকোনমি আপনার লেস দ্যান 30 ট্রিলিয়ন। তো এখানে চায়নার ইকোনমি এখন বড় এই দৃষ্টিভঙ্গি থেকে, আর পার্সেসিং পাওয়ার অফ ইকোনমিটাই বেশি প্রয়োজন। কারণ যুক্তরাষ্ট্রের $800 বিলিয়ন বাজেট যে কাজ করতে পারে, চায়নার 350 বিলিয়নের বাজেট সেম কাজ করতে পারে, কারণ পার্চেসিং পাওয়ার এখানে বেশি। তো যাই হোক, তো সোভিয়েত ইউনিয়নের 90-এর দশকে কত ছিল, 80-র দশকে অর্থনীতি 2.7 ট্রিলিয়ন, $2.7 ট্রিলিয়ন ছিল ইউএসএসআর, আর যুক্তরাষ্ট্রের ছিল সেখানে 5.5 ট্রিলিয়ন। ইউরোপীয় ইউনিয়নের মানে বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন তো যুক্তরাষ্ট্রের চামচা ছিল তখনও, তো সেই সময় ওদের ইকোনমি ছিল আরও প্রায় 3 ট্রিলিয়নের মতো। জাপানের ইকোনমি একটা বড় অংশ ছিল 2 ট্রিলিয়ন, 2.5 ট্রিলিয়ন এরকম। তো এরকম একটা অবস্থায় ইউএসআর 2.7 ট্রিলিয়নের ইকোনমি নিয়ে যাদের সাথে ফাইট দিছে, এটাই আমি মনে করি অ্যাপ্রিসিয়েট করার মতো। পরবর্তীতে অর্থনৈতিক কারণে ইউএসএসআর ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, আরও অনেক পলিসি আছে সেগুলো বাদ দিই। কিন্তু এবার খেলাটা ঘুরে যাইতেছে, কারণ চায়নার ইকোনমি অনেক বেশি শক্তিশালী অবস্থানে আছে এবং আরও যাবে। যদিও চেষ্টা করতেছে ডাউন করার, বাট সফল হবে বলে মনে হচ্ছে না। কারণ সফল যদি করতে হইতো 2000 সাল বা 2003-4 সালের মধ্যেই চায়নাকে চেপে ধরতে হইতো, তাহলে পারতো। এখন এটা অনেক লেট হয়ে গেছে এবং এখন আর চায়নাকে ডমিনেট করা সম্ভব না। কারণ পৃথিবীতে যুদ্ধ হওয়া মানে চায়নার লাভ হয়। মানে বুঝতে পারতেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ করে, যুদ্ধ না করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি টেকে না, আবার যুদ্ধ করলেও চায়নার আটকানো যায় না। কারণ যে কোনো দেশ যখন গরিব হয়, মানে যুদ্ধ মানে কি, দারিদ্রতা বাড়ে। কিন্তু আর দারিদ্রতা বাড়লে কি হয়, সেই সব দেশে কি কনজিউমার যারা, তারা চাইনিজ গুডস বেশি কিনবে স্বাভাবিকভাবেই। কারণ চাইনিজরা বিভিন্ন ধরনের গুডসই তৈরি করে, রাদার দ্যান চায়নাতে কোন প্রোডাক্টগুলো বেশি উৎপাদন হয়, যেগুলোর দাম কম, কারণ ওদের উৎপাদন সক্ষমতা বেশি। সেক্ষেত্রে আপনার যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নে ওখানে কী হবে, লাক্সারি প্রোডাক্ট উৎপাদন হবে, ফ্যাশন। যেমন বিশ্বের যত লাক্সারি গুডস উৎপাদনকারী কোম্পানি প্রতিষ্ঠান আছে, লুই ভিটন বলেন, তারপরে আরমানি বলেন, পলো বলেন, যত মানে বড় বড় কোম্পানি আছে, রোলেক্স, পাতেক ফিলিপস যা আছে, এই সবগুলোই কিন্তু লাক্সারি প্রোডাক্ট। আর লাক্সারি প্রোডাক্ট ইউরোপে তৈরি করতে হয়, কারণ ওখানের শ্রমিক ব্যয় বেশি, এত বেশি শ্রমিক ব্যয়। ওখানে যদি চিপ প্রোডাক্ট তৈরি করে তাহলে ওরা চলতে পারবে না, ওরা দরিদ্র হয়ে যাবে, ওরা স্ট্যান্ডার্ড ওরকম থাকবে না। কিন্তু চায়না তো সেটা না, চায়নার তো এখনও পর্যন্ত জনসংখ্যা অনুপাতে ওদের মাথাপিছু ওরকম না, ইউরোপের মতো না বা আমেরিকার মতো না। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র মানে হ্যাঁ কী বলে দা কুমড়ার মতো অবস্থা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ করলাম। যুদ্ধ ভবিষ্যতে দেখতে পাবেন 2040 সাল থেকে। যুদ্ধ কাকে বলে?